আমাদের অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথি। তারা হচ্ছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। রয়েছেন আনিস আলমগীর, সাংবাদিক এবং কলামিস্ট। আছেন আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক এবং জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রাজ্জাকি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাঁ বনাম না। সেই জায়গাটা একটু বলতে চাচ্ছি যে আপনার বিএনপি বলছে যে সংবিধান সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলে ছিল না, সে বিষয়টি আনা হয়েছে, অর্থাৎ যে বিষয়ে আলোচনা ছিল না সেটি এসেছে। সেই সঙ্গে আবারও ঐক্যমত না হলেও পরবর্তীতে অগোচরে কিছু বিষয়ও এসে গেছে। এসব বিষয় নিয়ে বিএনপি কথা তুলেছে। 48টি বিষয়ের কথা বলা হচ্ছে। একটু জানতে ইচ্ছা করে যে ধরেন 48টি বিষয়ে ফজলে হুদার ভাই দল 18টার মধ্যে সে না, আর বাকি 30টার মধ্যে সে হ্যাঁ, তাহলে সে ভোট কিভাবে দেবে? সে যদি হ্যাঁতে দেয় তাহলে তো না ভোটগুলো তো হ্যাঁ হয়ে গেল। এই যে জটিলতা তৈরি হলো এতদিন পরে, আলোচনার পরে, এই জটিলতা কেন তৈরি হলো? না, বিষয়টা তো এরকম না। ইনফ্যাক্ট আপনি যখন ফেব্রুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনারা উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে, উনি একটা নোট অফ ডিসেন্ট দিছে, কিছুটা একমত হয়েছে। তার মানে কি, পক্ষে বিপক্ষে আছে, ডিভিশন ওখানে আছে। তার মানে ঐক্যমত্য হয় নাই। যেহেতু ঐক্যমত্য, সেই কারণে আসছে গণভোটের প্রশ্ন। যদি তার ঐক্যমত্য আইসে যাইত তাহলে তার কোনো গণভোটের প্রশ্ন ছিল না। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ, যদি সবাই ঐক্যমত্য হয়ে যেত যে এখানে যা যা প্রস্তাব দিচ্ছে আমরা সব মেনে নিলাম, তা তো হয়েই গেল। কেন হয়ে যাবে? কেন হয়ে যাবে? জনগণের রায় কোথায়? সেটা তো অন্য কথা। আচ্ছা, আমি বলছি রাজনৈতিক যে মতটা, ওখানে আমরা বসছি, আমরা তো ওই আপনি যেটা বলছেন সেটা নিয়ে ডিবেট আছেই, জুলাই সনদ নিয়ে ডিবেট আছে, সেটা একটু পরে বলছি। এখন আপনি সিম্পল থাকলে যদি একমত হয়ে যেত সবাই, তাহলে তার গণভোটের প্রশ্ন আসতো না। একমত না হওয়াটাই তো স্বাভাবিক। গণতন্ত্রে সবাই যদি একমত হয়ে যায় তাহলে দ্বিমতের আর কোনো দাম থাকলো না। সে কারণেই তো আপনি যদি বেসিক কতগুলো জিনিসে একমত না হন, আপনি 100টা বিষয় আছে মনে করেন, এর ভিতরে 70টা 80টা 90টা আপনি একমত হয়েছেন, 10টা হইলে না যেটা বেসিক জায়গা। আমরা কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি এইটা। তো ভাইটাল কতগুলো জায়গায় যদি আপনি একমত না হন তাহলে তো কিছুই হলো না। কতগুলো ভাইটাল জায়গা আছে যে কোনো জিনিসের, কতগুলো মূল, যেমন একটা বিল্ডিংয়ে 150, 200, 300 বিম থাকে, তার ভিতরে 20টা 25টা লোড বিয়ারিং বিম থাকে, যেটা পুরো বিল্ডিংয়ের লোডটা নেয়। এই লোড বিয়ারিং বিম যদি ভালো না হয়, পুরো বিল্ডিংই ভালো হবে না। সুতরাং আপনি ওই যে আমরা এতদিন শুনছি এইটা একমত হয়েছেন, ওইটা একমত হয়েছেন, তার 84, এর মধ্যে 60টা হয়েছি, এখন মনে হয় যে বোল্ডশিট, বেসিক জায়গায় কিছু হয় নাই। এখন যেহেতু আপনি গণভোটে যাবেন, সিম্পল প্রশ্ন কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়। সুতরাং এখানে হ্যাঁ বা না, এখানে ওগুলার থাকবে নোট অফ ডিসেন্ট। আপনি কি 84টায় জনগণ ভোট দিবে? ওই হ্যাঁ দিছে, এটা আমি না দিলাম, এটা হয় না। এই জন্য গণভোটে যাইতেছে হ্যাঁ বা না। এখন যদি হ্যাঁ বা না হইলে ধরে নেন আপনি জুলাই বাস্তবায়ন যে আইনটা, মানে কি বাস্তবায়ন সনদ বাস্তবায়ন, ভিতরে লেখা আছে কিন্তু সংবিধান সংস্কার 2025। তার মানে হচ্ছে এইটা যদি আপনি পাশ করান, এটা পাশ করার পর সেকেন্ড ধাপ আসবে এইটার আলোকে নির্বাচন। যদি প্রশ্ন করেন কেন, যে দাবি করছেন, আনিস ভাই দাবি করলো ফর এক্সাম্পল যে আগে গণভোট, আচ্ছা, উনি দাবি করলেন গণভোট আর নির্বাচন একসাথে। তা গণভোট আর নির্বাচন যদি আপনি একসাথে করেন, ওই গণভোটের কোনো মূল্য নাই। 1, 2, গণভোট যদি আগে করেন তাহলে গণভোটের পরে যে জুলাই সনদ বাস্তবায়নটা আসবে, কারণ গণভোটের পর কিন্তু আপনার আর 270 দিন লাগবে না। তাহলে কি গণভোটের আগে সবার ঊর্ধ্বে না, জাতীয় নির্বাচনের আগে কি তাহলে গণভোট আগে? হ্যাঁ, জাতীয় নির্বাচন আগে না গণভোট আগে হবে? সেটাই তো, এটা জামাত দাবি করতেছে নভেম্বরে, হ্যাঁ তারা দাবি করছে, বিএনপি চাচ্ছে একই দিনে। আমি তো সেটাই বলছি, আমি তাদের চাওয়া নিয়ে আমার কোনো বিতর্ক নাই, যে যার মতে চাইবে। কিন্তু দুইটা যদি একসাথে চান একই দিনে, তাহলে নির্বাচন করতেছেন কোন আইনে? নির্বাচনটা হচ্ছে কোন আইনে সেটা তো বলতে হবে, কারণ এর আগে তো তফসিল দিতে হবে। তো তফসিলে তো বলতে হবে আমি সংবিধানের অত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন তফসিল ঘোষণা করছি। এই যে অনুচ্ছেদ, কোনটার অনুচ্ছেদ নেবেন আপনি? আপনি বলতে হবে তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদ। যদি বলেন যে এক্সিস্টিং যে সংবিধান আছে তার অনুচ্ছেদ মোতাবেক আপনি দেন, তাহলে সেই সংবিধানে তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। কিন্তু এখন তো বিশেষ পরিস্থিতির কারণে সেটা হয় নাই।
বিশেষ বলতেছি আমি বিশেষ পরিস্থিতির কারণে হয় নাই, তাহলে আপনি যদি ওই সংবিধানের দোহাই দেন, ওই সংবিধানে কি বলা আছে যে বিশেষ পরিস্থিতি থাকলে যখন মন চায় তখন করবেন? সেটা বলা নাই, কিন্তু কি করণীয়? আমি বলতেছি বিশেষ পরিস্থিতির কারণে আরো 90 দিনের কথা বলা আছে, তাহলে 180 দিন। তারপরে কি বলা আছে আপনি যেদিন মন চায় সেদিন হবে, 1 নম্বর। 2 নম্বর হইলো ওই সংবিধানটা যদি আপনি চালাইতে হয় তাহলে আপনার লাগবে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকা। কেননা ওই সংবিধানের মধ্যে না আছে তত্ত্বাবধায়ক সরকার, না আছে অন্তর্বর্তীকালীন সরকার। যেমন ধরুন আপনি আপনার টকশোটা শুরু করলেন, আমার আসতে 3 মিনিট লেট হয় কিংবা ফাইনালি আসতে না পারলাম বা বাইরে দাঁড়াইলাম, আমি কথা বললে কি এয়ারে যাবে? না, যাবে না। 1 2 আমার নাম যদি এখানে ইনক্লুড করা না থাকে আমি কি ঢুকতে পারবো? না। তার সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, সে ঢুকবে কিভাবে এটার ভিতরে? আর ঢুকতে না পারলে আপনি চালাবেন কিভাবে? আপনি যদি ওই সংবিধানে না ঢুকতে পারেন তাহলে আপনি অপারেট করবেন কিভাবে? আনিস আলম খান একটু বলেন যে আপনি কেন হবে, মানে গণভোটের বিষয়ে যে বিষয়ে কথা বলছিলেন, আপনি প্রশ্ন করেছিলেন তাকে, ওইটার একটু উত্তর দিতে চান যদি। কোনটা? গণভোটের বিষয় যেটা তিনি বললেন। না, ব্যক্তিগতভাবে আমি গণভোটের পক্ষে না, যেহেতু সংবিধানে নাই, এটা একটা অবৈধ প্রক্রিয়া। কিন্তু কেন পক্ষে না? কেন? যেহেতু এটা প্রয়োজন নাই আমি মনে করি। কিন্তু উনি এখন যে জিনিসগুলো এসছে, যে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে যেহেতু ওনারা বসে বসে পাশ করে দিতে পারেন, আমি সেই জায়গায় বলতেছি ওনারা বসে বসে পাশ করে দিতে তো পারেন না, সেটার জন্য তো একটা প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো বিষয় হচ্ছে, জনপ্রতিনিধিরা এখানে অভিমত দেবেন। জনপ্রতিনিধিরা অভিমত দেবেন মানে একটা নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সংসদে যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে এটা অনুমোদন দেবে। এখন এরা যদি মনে করে যে না, জনগণের প্রতিনিধিদের আগেই আমরা অনুমোদন নিতে চাই, তাহলে এটা বিকল্প হচ্ছে গণভোট। এখন গণভোট না থাকলেও তারা সংযোগ করছে সংবিধানে, তো করছে। এখন এটা বৈধ কি অবৈধ সে তর্কে আমি যাব না, আমার সেটার জন্য জরুরি না। আমি যেটুকু বলতে চাচ্ছি যে তাহলে গণভোট যদি হয় তাহলে সেই গণভোটের মাধ্যমেই তো হবে। গণভোটের মাধ্যমে তাহলে মানুষের প্রতিক্রিয়া, মানুষের এটা রায়ের একটা সুযোগ আছে। কিন্তু গণভোটটা বেসিক্যালি আমি চাই না, এটা খুব জরুরি মনে করি না। তবে যদি একান্ত হতেই হয় তাহলে ইলেকশনের দিন হতে পারে, কারণ তাতে করে একটা রাষ্ট্রের একটা সাশ্রয় হবে। কারণ এতগুলো ইলেকশন এত সহজ বিষয় না, এতগুলো লোককে ইনভলভ করা, একটা ইলেকশন করা এবং সেটা পরপর কাছাকাছি সময়ে 2টা ইলেকশন করা, তার থেকে আমরা একই দিন করলে তো একই জিনিস। কারণ এটা তো এমন নয় যে এই গণভোটে এটা পাস না হলে আমরা ইলেকশন করতে পারবো না, এটা তো কোনো সত্য নাই, যে এর কোনো সত্য নাই। বরং এখন আরেকটা প্রশ্ন আসবে, তাহলে গণভোটে যদি না ভোট জিতে তাহলে যারা এই গণভোটের জন্য হাহাকার করছে তারা তখন অন্য একটা অজুহাত তুলতে পারে কিনা, তাহলে ভোটই চাই না আমরা। কারণ এটাও তো একটা থ্রেট আসবে তাহলে ভোটের উপরে। কারণ গণভোটে যদি না জিতলে তো এটা আরেকটা কাওয়াজ তৈরি হবে যে তাহলে আমরা তাহলে আমাদের জুলাই তো চলে গেল, আমাদের জুলাই ছাড়া তাহলে এখন ইলেকশন কি হবে? এই ইলেকশন আমরা মানি না, এই ইলেকশন দরকার নাই, আমাদের হয় না, আমাদের ডিক্রি জারি হয় নাই। এটা সরকার এখন যে 2টা দাবি করছে যে গণভোটটা আগে করতে হবে, আর একটা হচ্ছে এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আইন জারি করতে হবে। তো তখন তো তাহলে এই ধরনের কাওয়াজ আবার তৈরি হবে। লিখিত সুপারিশে তো বলা হলো যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট হতে পারে, মানে এই জায়গাটায় কেন যদি অথবার মধ্যে আটকে গেল, মানে ঐক্যমত কমিশন বা সরকার আটকে গেল কেন? ক্লিয়ার কেন কিছু? সেটা সরকারের আসলে আটকে যায় নাই। সরকার এখানে হচ্ছে যে ঐক্যমত কমিশন একটা রিপোর্ট দিয়েছে, তারা একটা প্রস্তাব তারা কিভাবে হতে পারে সেটা দিয়েছে। তারা তো ডেটটা দেওয়া তাদের শোভনীয় না, তাদের এখতিয়ারও নাই। ডেটটা দেবে সরকার। এখন সরকারের তরফ থেকে আজকে আসিফ নজরুল যেভাবে শিগগিরই তিনি বলেছেন যে শিগগিরই গণভোটের, না, উনি একটু হতাশা ব্যক্ত করলেন যে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো। তারপরে এই দায়িত্বটা এখন তাহলে প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন তো ভোটের দিন, সংসদ নির্বাচনের দিন গণভোট হবে না আগে হবে। উনি এখন জামাতের পক্ষ নেবেন না বিএনপির পক্ষ নেবেন সেটা এখন পুরোটাই দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসের হাতে, এবং বলেছেন যে আমরা এখানে সহযোগিতা করব শুধু, বাট পুরো দায়িত্ব স্পেসিফিক্যালি এখন পুরো দায়িত্বটা প্রধান উপদেষ্টার হাতে। এখন তাহলে আমরা প্রধান উপদেষ্টার জন্য নির্ভর করি উনি কি আসলে জামাতের পক্ষে যাচ্ছেন না বিএনপির পক্ষে যাচ্ছেন, সেটা জাতি এখন দেখতে পাবে। একটু যেতে চাই ফজলুদ্দা বাবুল, আপনি একটু বলবেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মানে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না।
মানে নির্বাচনের আগে যদি মেনে না নেন তাহলে তো আপনারা চাচ্ছেন নির্বাচনের দিন, তাহলে তো সেই জটিলতা রয়েই গেল। জামাত চাচ্ছে গণভোট হবে নির্বাচনের আগে, তাহলে এই জটিলতা থেকে বের হওয়ার উপায় কি? আপনারা তো বড় দল। ধন্যবাদ এখন টিভিকে ধন্যবাদ, কলা কৌশলী এবং দর্শক শ্রোতা সবাইকে, আমার প্রাজ্ঞ দুই সহ আলোচক, জি, আমার সিনিয়র ভাই রাজ্জাকি ভাই এবং আনিস ভাইয়ের আমি ভক্ত। রাজ্জাকি ভাই কয়েকটা এই গণভোট নিয়ে টকশো করেছেন ইতিমধ্যে গত 36 ঘন্টায় দেখলাম, আমি ওনার খুবই ভক্ত। একসাথে আমরা আরেকটা চ্যানেলে একবার ছিলাম। তাহলে তো মনে হয় কোনো সমাধান। তো যে প্রশ্নটা আপনি করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আগে হওয়া যাবে না। হ্যাঁ, কোনোভাবেই হওয়া যাবে না। আজকে বেশ জোর দিয়ে বলেছেন, বোল্ড করলাম আমি শব্দটাই, কোনোভাবেই। এতে আমি অত্যন্ত খুশি, আপনার এই প্রশ্নেও খুশি। কেন খুশি জানেন? আমি রাজ্জাকি ভাইকে নকল করছি না, কিন্তু বিষয়টা ওই রকমই যে যখন জামাতের নায়েবে আমির বলেন যে এইটা না হইলে আর যদি কি বলে জাতীয় নির্বাচন না হয়, সেই সন্দেহ থেকে উনি আগে এটা চাচ্ছেন। আপনার প্রশ্নটা ওটা হওয়া উচিত ছিল, কিন্তু ওইটা হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার মতো উনি কথা বলে ফেলেছেন। সেটা কিরকম? উনি কি করে জানেন যে এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশঙ্কা আছে? তাহলে উনি রাষ্ট্রের অনেক তথ্য ওনার কাছে আছে, এক। দুই, এর আগেও কিন্তু উনি ওনার কাছে কণ্ঠ রেকর্ড ছিল, কিন্তু উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। এই যে গুপ্ত বাহিনী বাংলাদেশ জামায়াতে ইসলাম, ঠিক আছে, এদেরকে নিয়ে শিরোনাম না করে যখন একজন মজলুম জননেতা, শত শত মামলা খাওয়া জননেতা, 14 পর যারা গুপ্তভাবে থেকেছে, যখন বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের কোর্টকে যখন আপনারা কোর্ট করার চেষ্টা করেন, তখন আমরা খুশি হই, আমরা ধরেই নিই হ্যাঁ আমরা অনেক বড় দল। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাঁ মির্জা ফখরুল যথার্থই বলেছেন। কেন বলেছেন? আমার দল হিসেবেই নয় ভাই, বাংলাদেশের মানুষ তো এখন খেতে পারে না। আমরা ঢাকা শহরে বসে গ্লসি জায়গায় অনেক কথা বলতে পারি, আমরা কফি খেতে পারি, সুন্দর কাপ আমার এখানে, কিন্তু গ্রামের একটা মানুষ কিভাবে আছে? বাংলাদেশের কত শতাংশ মানুষ ওই জায়গাটাই আছে। আরে ভাই, ইলিশ বাদ দেন, গরুর মাংস তো খেতে পারে না একটা প্রান্তিক কৃষক। আপনি জানেন যে ওই যে মানে কি অবস্থায় ইলিশ গরুর মাংসের সাথে সম্পর্কটা কোথায়? কেন এটা প্রয়োজন? ডাল ভাত খেতে পারছে না সেটা বলেন আপনি, ইলিশ আর গরুর গোশত নিয়ে আসেন। আচ্ছা, এক্স্যাক্টলি। তো সেখানে আপনারা যখন এই সব কথা বলেন যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, তখন তারা এদেশের ভালো চায় না। এজন্যই মির্জা ফখরুল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এবং আমার দলও করে, এবং আমার দল চাই এদেশের মানুষ ভালো থাক, এবং সেজন্যই নির্বাচন দরকার। এবং এখানে গণভোট নিয়ে এসে এ দেশে একটা যেটা আইনে নেই, গণভোট কখন হয়? যখন সংসদে কোনো বিষয়ে দ্বিমত আসে, সমাধান হয় না, তখন তো গণভোটটা হয়, কিন্তু সংসদ তো এখন নাই। কিংবা তারপরও সংসদ প্রয়োজন মনে করলে গণভোট দিতে পারে, কিন্তু সংসদই নাই। আপনার তো মানে আপনি কি করে কি করবেন? আপনার ল্যান্ড নাই, আপনি চাষ করতে। একটি বিষয় অন্য একটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোর একটা কথা বলেছেন যে বিএনপি বিয়েতে রাজি হয়েছে, কাবিনে সই করেছে, এখন না বলার কোনো অপশন নেই। এবং বিএনপির, আমি শুরুতে বললাম বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটে, আর বিএনপি মৃত্যু হবে না ভোটে। দেখেছেন এতক্ষণ আছে কিনা তাও জানি না, ওনারা ডিলিট ফাঁদে পড়েছেন কিনা, ওনারা ডিলিটও করেন। আমি মনে করি না নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো বক্তব্যের আমাকে মানে ব্যাখ্যা দিতে হবে, এটা প্রয়োজনীয়তা মনে করি না। তারপরও আপনি যেহেতু বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলে ওটা করে, এবং ওইটা প্রকাশ্যে, এবং সেভাবেই চলে। এর আগে বহুবার বলা হয়েছে বিএনপি শেষ, বিএনপি নাই, বিএনপি আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না, বিএনপি কবরে গেছে, বিএনপি এখন আরেক জায়গায়, বিএনপি এইটা সেইটা, বাট বিএনপি আছে। কারণ বিএনপির সবকিছু প্রকাশ্য, স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য, ম্যানিফেস্টো প্রকাশ্য, বিএনপি কি করতে চাই, বলতে চাই, কিভাবে চলতে চাই, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই, বিএনপির সবকিছু প্রকাশ্য। কাজে কে কোন কি বলল, পাটোয়ারি কি বলল, এটা দিয়ে যে আমার পাট ক্ষেতের উন্নতি হবে কি হবে না, সেটা আমাকে যে চিন্তা করতে হবে, আমার দল এটা মনে করে না।
আপনার ওই প্রশ্নটাতে আমি আবার আসছি, ওটা কিন্তু আমি শেষ করিনি। আচ্ছা। সেটা হচ্ছে এ দেশে যদি দ্রুত নির্বাচন না হয়, কেন বলেছে এদেশে এখন পৃথিবীর ওয়ান অফ দ্য মানে হাইয়েস্ট ব্যাংক ইন্টারেস্টের দেশ বাংলাদেশ। আপনি জানেন এখন প্রাইভেট সেক্টর লোন নিচ্ছে না, কারণ সরকার অনেক বেশি বেশি মাত্রার লোন নিচ্ছে। আমি একটু আগে প্রথম আলোতে পড়লাম বিনিয়োগ স্থবির। বাংলাদেশের ব্যবসায়ীরা, আপনি জানেন কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আপনি দেশ চালাইতে পারছেন না, আপনি রাস্তার যানজটও দূর করতে পারেননি। আপনি কোন জিনিসটা ঠিক করেছেন? আপনি সমাজ ঠিক করতে পারেন, শিক্ষা আপনি ঠিক করেছেন, 1 বছর সময় পেয়েছেন, পারছেন না তো আপনি। সো লেট দ্য পিপল ডিসাইড। আপনি জনগণের কাছে ছেড়ে দেন না, এটা পার্লামেন্টে আসুক, লেট দেম প্লে। এইটা নিয়ে যারা কথা বলে এই আগামী নির্বাচন নিয়ে, আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস আগামী নির্বাচনটা আগে দিবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা এইসব, শোনেন যেটা রাজ্জাকি ভাই বলেছে গঠনতন্ত্রে নাই, সংবিধানে নাই, উনি আইনের মানুষ, আমি সংবিধান বুঝি না, যেহেতু রাজনীতি করে এইটুকু বুঝি রাজনৈতিক সমঝোতা যে কোনো আইনের ঊর্ধ্বে, এবং সেজন্য শাহাবুদ্দিন সাহেবকেও কিন্তু আমরা পরবর্তী সংসদে কিন্তু হালাল করে নিয়েছিলাম। না, এখানে আপনি যেটা বলছেন যে জনগণের যে বিষয়টা, আই ডু এডমিট ইট, মানে জনগণের উইল, অফকোর্স জনগণের উইল হইল সবকিছুর ঊর্ধ্বে, ইভেন সংবিধান সংসদের ঊর্ধ্বে। জি, জনগণের উইল, দ্যাট ইজ ওয়াই হা আর না ভোট আসছে। না আমি বলি হা না ভোট, হা ভোট যখন হয়ে যায় এটাও জনগণের ভোটটা ঊর্ধ্বে উঠে যায়। আর কেন বলছি আমি কিন্তু একটা প্রশ্ন এখনও রাখছি যে সংবিধান ঠিক আছে, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, এটা কিন্তু ইটস এ ডিবেট। সেই ডিবেটে কিন্তু সংসদ ভাঙার পর 90 ডেজের মধ্যে, তারপরে সংবিধানে কোথাও বলা নাই যে আপনার যেদিন মন চায় সেদিন। 1, 2, নির্বাচনটা দিতেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। ডাইরেকশন দিছে কাকে? নির্বাচন কমিশনকে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধান, আমি চ্যালেঞ্জ করছি, এই প্রবলেমটা এখন আসতেছেন, এই প্রবলেমের তফসিলের সময় হয়তো এটা আপনারা গোপন রাখছেন, আপনারা ইমিডিয়েট সলভ করেন না। আমি বলি এই প্রশ্ন রেজ করবে, আপনার আইনগত বিষয়টা আমি বুঝেছি, আইনগত বিষয় না, সিম্পলি অন্তর্বর্তী সরকার রেজ করেন আপনি যে সমতো আর 2, শাহাবুদ্দিনের বিষয় যেটা বলছেন, শাহাবুদ্দিন সাহেবের বিষয় টোটালটা সাংবিধানিক। অসাংবিধানিক ছিল কোনটুক জানেন? জি, ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদকে সরাইলাম, তখন প্রেসিডেন্ট শাসিত ছিল, তাকে সরাই শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো। তারপর এরশাদ সাহেব তার কাছে ক্ষমতা হস্তান্তর করলো এবং তারপরে উনি ব্যাক করলেন। না বলতেছি, তারপরে উনি দায়িত্ব নিলেন নির্বাচন করবেন। এই যে তাকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বানাইলেন, এই টোটালটা কিন্তু সাংবিধানিক। কিন্তু অসাংবিধানিক কোনটা? উনি ওই যে ফেরত চিফ জাস্টিস পদের থেকে আসছেন, আবার সেখানে ফিরে যাবেন। উনি তো বলেইছিলেন যে আমি ওই পদে ফিরে যাব। তাতে বাংলাদেশের নির্বাচনের সাথে সাংবিধানিক কোনো জটিলতা হয় নাই, সংঘর্ষ হয় নাই, ওটুক আমরা মেনে নিয়েছি। এই তো না ওটুক মেনে নিয়েছি। কিন্তু আপনি যে এখন নির্বাচনটা আমি করতে যাচ্ছি একই দিনে, তাইলে আপনার নির্বাচনটা আমি কোন আইনে কোন সংবিধানে করছি, ইটস এ জটিল কোশ্চেন। আমি বললাম তো, তা না হলে আপনার আমার সংসদ পর্যন্ত যাওয়াটাই হবে প্রশ্নবিদ্ধ। এবং শেখ হাসিনা, আই স্যালুট হার, আপনি ভালো করে যদি পড়েন এই সংবিধান, আপনি হাত দেওয়ার কোনো স্কোপ নাই। 142 2/3 পেজ দিয়ে ঠিক করবেন, 7-এর ক খ দিয়ে আবার আসছে, প্রথম ভাগে কিছুই চেঞ্জ করতে পারবেন না। খ যদি পরিবর্তন করতে না পারেন, আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। ভালো করে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি পরে নিয়েন ভাই, আমি বলছি, কারণ না, ইউ আর ওয়েল এডুকেটেড, লয়ার হতে হবে না, আপনি পড়েন এটা কিভাবে ঠিক করবেন, এটার জন্য জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার এই আলোচনা ফিরতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। আমি আবার যেতে চাই আবহিনা রাজ্জাকি আপনার কাছে। সেটি হচ্ছে যে ডক্টর আলী রিয়াজ একটা কথা বলেছেন, আমরা সবাই জানি যে 270 দিবসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে সেটা সংবিধানে অটোমেটিক্যালি গৃহীত হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে। অটোমেটিক্যালি সেটা কিভাবে যুক্ত হবে, মানে কে যুক্ত করবে? এখানে আমার আপত্তি আছে। মানে অটো পাসের মতো মনে হচ্ছে আপনার কাছে? এটা আমার কনসেপ্ট যদি ধরেন আপনি, আচ্ছা, আমার কাছে মনে হয় না এর বক্তব্যটা সঠিক। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় তো গণভোট বললাম, আপনি গণভোট দিয়ে যদি অ্যাপ্রুভাল নিয়ে নেন তাহলে আর কিছু লাগে না, তখন 270 দিন আর লাগবে না। কিন্তু সাংবিধানিক আদেশ দিয়ে যদি এটা হয়, তারপরে যদি সংসদ হয়ে যায় 270 দিনের মধ্যে তারা কার্যকর করবে পর্যায়ক্রমে, না করলে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা সংবিধানে যুক্ত হয়ে যাবে, সংযোজিত হয়ে যাবে। এই তো বক্তব্য। এটা হবে না। কেন হবে না বলি, রাষ্ট্রপতির টেবিলে যখন, আমরা তো সংসদ বলছেন সবাই,
সংসদ যখন একটা বিল উত্থাপন করে পাশ করে যখন রাষ্ট্রপতির কাছে পাঠায় ফর অ্যাপ্রুভাল, তখন বলা থাকে 7 ডেজের মধ্যে বা 15 ডেজের মধ্যে উনি যদি স্বাক্ষর করে না পাঠান ফেরত, তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এই যে অ্যাপ্রুভাল হয়ে গেছে ধরে নিয়ে কার্যকর করবে কারা? একটা অ্যাক্টিভ বডি। তারা কারা? পার্লামেন্টের মেম্বার। আর এই পার্লামেন্টের মেম্বারের কাছে আপনি যখন এই জিনিসটা নিয়ে যাচ্ছেন, তারা যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে অটোমেটিক সংবিধানের সংযোজন হবে। সেই সংবিধানের সংযোজন করবে কে? এটাই তো জানতে চাচ্ছি আপনার কাছে, It is কে just- করবে এটা? কেউ না তো। আমি তো সংসদ সদস্য, আমরা সংসদ সদস্য। হ্যাঁ, তাহলে আমরা automatically approval হবে দিচ্ছি কিভাবে? না। হ্যাঁ। তাহলে ওটা ঢুকবে কিভাবে? কাউকে না কাউকে তো সেটা ঢুকাইতে হবে, ইট সেটা ইজ কিভাবে সম্ভব? সিম্পল গোজামিল। ইট ইজ সিম্পল গোজামিল। আচ্ছা। কারণ বাইরে যদি আমরা লোক থাকতাম যে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে ওটা যদি অন্যরা না করে, তোমরা এই বডিটা আসো, তোমরা ঢুকাই দিবা সংবিধানে, সংযোজন করে দিবে। বডি তো সংসদ সদস্যরা, তারা যদি এটার অ্যাপ্রুভাল না দেয় 270 দিন পর আপনি সংবিধানের সংযোজন কিভাবে করবেন? তফসিল আকারে করেন বা এমনি নথিভুক্ত করেন, কিভাবে করবেন? এক্সিকিউটিভ বডি তো আমরা। সুতরাং এটা কিছুই না, ওনারা একটা দায় সারা গোছে গোজামিল দিয়ে এটাকে শেষ করতে হবে, এই 270 দিনের বিষয়টা। জি, আনিস আলমগীরের কাছে জানতে চাই যে রাজ্জাক ভাই যেটা বললো, আনিস ভাই, যে এটা সিম্পল গোজামিল, 270 কার্য দিবসের মধ্যে যদি গৃহীত না হয় অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। তিনি বলছেন গোজামিল। আমার কথা সেটা না, কথা হচ্ছে যে এই যে দীর্ঘ আলোচনা সমালোচনা অনেক কিছু হলো, জাতীয় ঐকমত্য কমিশনে সবাই গেলেন, আলোচনা হলো, অনেক দিন আলোচনা হলো, সেই জায়গাটা একটা সনদ হলো, সেটা কি আসলে ঐক্যের সনদ হলো নাকি একটা বিভেদ তৈরি হলো আবার? এটা তো ঐক্যের জন্যই করা হয়েছিল। এখন বিভেদ যদি সৃষ্টি হয় তাহলে সেখানে কি করার আছে? আর যেই সংস্কারের কর্মসূচিগুলো তারা নিয়েছিল সেখানে তো 2-4টা বড় ধরনের ইস্যুস ছাড়া অনেকগুলো ইস্যুস তো বেটার ছিল। অনেকগুলো, এখানে যে সব 84টা সাজেশনের মধ্যে সবগুলো যে খারাপ তা না, এগুলো অনেকগুলো জরুরিও ছিল। এখন কথা হচ্ছে যে এই জরুরি বিষয় বলি আর অজরুরি বিষয়গুলো সবগুলো একই কথা বলছি। সবগুলো সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে যাদেরকে আমরা প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। আচ্ছা, এই প্রতিনিধি হিসাবে যে পাঠাচ্ছি এটাও বিতর্কিত। এখানে এরা কত % লোকের ভোটে যাচ্ছে সেটা যেমন একটা বিতর্কিত। সেই বিতর্ক বাদ দিয়েও আমি যদি বলি, তারপরেও আমরা তো তারা তো একটা সংসদ আছে, সেই সংসদের সদস্যরা এটা করবে। আর যদি এটা যদি অটো 9 মাসে হয়েই যায়, জি, তো অটো 9 মাস হয়ে গেলে তাহলে আর গণভোটেরই কি দরকার ছিল? গণভোটের তো দরকার নেই এখানে। এটা তো আপনারা পাশ করে দিয়েছেন, সংসদে যাবে, সংসদেরও এটা নিচ্ছে না, অটো হয়ে যাচ্ছে। আর এর আগে আপনারা আদেশও তৈরি করে দিয়েছেন, একটা আদেশও দিয়ে দিয়েছেন এটা কার্যকরের জন্য। তো এত কিছু করার পরও এটা তাহলে গণভোটের কি দরকার হয়ে গেছে? আমি তো চিন্তা করছি যে অন্যটা, যে এই সামান্য কতগুলো বিষয় নিয়ে যে এত জটিলতা এরা সৃষ্টি করেছে, যে তারা নিজেরা এখানে কোনো ভাই এটা অন্য কোনো দল নাই যারা এখানে যাতে বিরোধিতা করবে, বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, তারা টোটাল অনুপস্থিত। এবং এই 55টা দলের মধ্যে তার অর্ধেকও নাই এখানে, এবং এনসিপিও এখনও মনে হয় সাইন করেনি। তারপরে তারা এটার একটা স্টেক হোল্ডার হিসেবে আছে। তো তাহলে আপনি বুঝে দেখেন যে নিজেদের মধ্যে বিভেদ, আর অর্ধেক লোককে এরা নিচ্ছে না, অর্ধেক না তারা বেশি লোককে পাত্তাই দিচ্ছে না। এবং একটা ইলেকশন করতে যাচ্ছে, যে ইলেকশন নিয়ে নানা ধরনের বিতর্ক, যেটা সারা বিশ্বের মধ্যে বিতর্ক সৃষ্টি করবে এরপরে। কারণ অতীতে যে ইলেকশনগুলো হয়েছিল সেগুলো যেমন একতরফা হয়েছিল, এটাও আরেকটা একতরফা ইলেকশন হতে যাচ্ছে। শুধু একতরফা নয়, এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে। কি বৈষম্য? অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ছিল অংশগ্রহণমূলক কিনা সেই প্রশ্ন ছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা ইনক্লুসিভ কিনা সেই প্রশ্ন। কারণ হচ্ছে যে এখানে আপনি শুধু অংশগ্রহণ, অতীতের নির্বাচন হচ্ছে যে আমার ইচ্ছা আমি অংশ নিচ্ছি না, আর এখন হচ্ছে তুমি অংশ নিতেই পারবা না, তোমাকে আমি অংশ নিতেই দিচ্ছি না। যেই অপরাধে তোমাকে আমি আবার অংশ নিতে দিচ্ছি না, সেই অপরাধে আবার অপরাধীরা, খুব বড় ধরনের অপরাধীরা আবার এই নির্বাচনে খুব ভালোভাবেই আছে। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কাদেরকে মিন করছি। সো বাংলাদেশ আওয়ামী লীগ যদি 24-এর গণহত্যা এবং আদার্স অভিযোগে এই নির্বাচনে অংশ নিতে না পারে, 71-এর গণহত্যা এবং নানা অভিযোগে জামাতে ইসলামী কিভাবে অংশ নিচ্ছে, এটা জাতির প্রশ্ন থাকবে, আগামী প্রজন্ম প্রশ্ন তুলবে। এখন প্রশ্ন তুলবে ইন্টারন্যাশনাল কমিউনিটি। আর যে নির্বাচনটা নিয়ে আপনি এই ফেব্রুয়ারিতে হবে কিনা, এই যে অনিশ্চয়তা, এবং নিজেদের মধ্যে নিজেদের
যে ইয়ে হচ্ছে, যে বিভেদ হচ্ছে, তার বড় স্টেক হোল্ডার আরেকজন বলতেছে যে আমাকে যদি ভোটে অংশ নিতে না দেয় তাহলে আমার ভোটাররা ভোটেই অংশ নেবে না। শুধু এটা হচ্ছে ভদ্রভাষা, যে আপনি নিশ্চয় দেখেছেন শেখ হাসিনা সেই ইন্টারভিউ বিভিন্ন মিডিয়াতে গিয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায়। তো ওনারা বলছে যে আমাদের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমরা এইটাই হচ্ছে একটা অবৈধ নির্বাচন এবং তারা যাতে ভোট না দেয়, আর তারা যদি এই ডিসিশন নেয় আমরা ভোট প্রতিরোধ করব, তখন কি ধরনের গ্যাঞ্জাম হতে পারে বুঝেন। তাহলে এই ভোট ফেব্রুয়ারি থেকে আমরা ভোট হচ্ছে বলে বিশ্বাস করতে পারি? কারণ যারা এখনই এই মুহূর্তে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে তারাই ভোট হবে কিনা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আর যারা বাইরে আছে তারা তো আরেকটা বড় ধরনের থ্রেট। তাহলে জনগণ আসলে ফেব্রুয়ারিতে একটা গণতন্ত্র উত্তরণের সুযোগ পাচ্ছে কিনা, নাকি ডক্টর ইউনূসের এই ব্যর্থ শাসনকে তাদের আবার বহে যেতে হবে, তাদেরকে এটার মধ্য দিয়ে যেতে হবে। উনি যে বলছিলেন, নানা উদাহরণ দিচ্ছিলেন যে গার্মেন্টস থেকে শুরু করে সব সেক্টরের কি অবস্থা, অর্থনৈতিক বিরূপ পরিস্থিতি, 250টার মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নাই, শিক্ষার দুরবস্থা, সর্বত্র মব, যে যাকে রাজত্ব চালাচ্ছে, এমন সরকার কিভাবে চলছে সেটাই তো মানুষ আশ্চর্য, কেমনি চলে। রিকশালা পর্যন্ত ডক্টর ইউনূসকে গালি দেয়। তো এমন একটা শাসনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা তো একটা অন্ধকারের পতিত হচ্ছি। এখন ডক্টর ইউনূস এবং তার প্রশাসন যদি এটা ওই ইয়ে না নিয়ে, ওই কর্তৃত্ব নিয়ে যদি ইলেকশনটা করতে না পারে, তাহলে জাতির জন্য কী যে মহাদুর্যোগ অপেক্ষা করছে সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে আরও যে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। শুধু ইলেকশন একটা আপনি দিলেই তো হবে না, ইলেকশন দেবেন আপনি, আপনার যাদের মাস্তান আছে, যাদের টাকা আছে, তারা, যাদের অস্ত্র আছে, তারা কেন্দ্র দখল করে ভোট নিয়ে নেবে। এখন সেটা প্রতিরোধ করার জন্য কে আছে? সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী। সেনাবাহিনীকে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আমরা অধ্যাদেশ অলরেডি জারি করেছি, তারা অবভিয়াসলি এখানে থাকবে। তাদের গত 1.5 বছর ধরে, 15 মাস ধরে তাদের ভূমিকা কি? তারা কি বড় ধরনের কোনো অ্যাকশানে, এক গোপালগঞ্জ আর 2-1টা ইনসিডেন্ট ছাড়া তারা কি ওই ধরনের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা এখানে পালন করেছে? আর যে পুলিশ বাহিনীর আপনি কথা বলছেন, আজকেও আমাকে একজন পুলিশ একটা ভিডিও পাঠাইছে, কিছু তথ্য পাঠিয়েছে যে সে একজন ওসি ছিল, যেই ছবিগুলো আপনারা যদি চান আপনাদের এখানে দিয়ে যাব, কি বিভৎসভাবে পুলিশ হত্যা করেছিল। সেই পুলিশগুলোকে, এই পুলিশগুলোর হত্যাকে আমরা ইনডেমনিটি দিয়ে রেখেছি। তো এরকম একটা ইনডেমনিটি দিয়ে আপনি এই বাহিনীকে দিয়ে আবার ইলেকশন করাবেন? তাদের ভাই, তাদের সহকর্মী, তাদের বিচার আপনি রুদ্ধ করে রেখেছেন। তো সবগুলো মিলিয়ে একটা অন্ধকারের মধ্যে আমরা আসছি। সামনে ভবিষ্যৎ কি আছে আমি জানি না। রাজনৈতিক নেতা একজন আছেন, ওনারা কিছু আলোকপাত করলে যদি বেটার। বাবুল ভাই, আপনি বলবেন কিনা সবকিছু মিলে কি আমরা অন্ধকারের মধ্যে যাচ্ছি কিনা? আশার আলো আসলে কোথায়? আশার আলো অনেক আছে। আনিস ভাই তো, আনিস ভাইয়ের ভিউ অবশ্যই দিয়েছেন, যার যার ভিউ দিবে, এটাই স্বাভাবিক। অংশগ্রহণমূলক নির্বাচন দল খুব রেসপেক্ট করে। যেমন এই সরকার কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা নিয়ে এসেছে, এটি কিন্তু বলতে হবে। রিজার্ভ অলরেডি 31 বিলিয়ন। আইন শৃঙ্খলা দেখুন, যখন আপনি 71-এর পরের যে আইন শৃঙ্খলার কথা বলেন, তখন কিন্তু আওয়ামীপন্থীরা বলে যুদ্ধ অস্ত্র, সবার কাছে অস্ত্র ছিল। তো ওই লজিক যদি আমি দিই যে 24-এর পর আইন শৃঙ্খলাটা এরকম হওয়াটা খুব স্বাভাবিক না হলেও স্বাভাবিক। সেটা কতদিন থাকতে পারে? 1 বছরের বেশি হয়ে গেল। জি, আনিস ভাই যেটা বললেন যে পুলিশ হত্যা, আনিস ভাইকে আমি কিন্তু কোনোদিনও শুনিনি, আমি ওনাকে ফলো করি। ফার্স্ট যেদিন ওনার আমি টকশো দেখেছি, তারপর বিং এ মুক্তিযোদ্ধার সন্তান, আমি ওনার ফার্স্ট টাইমে ওনার লিঙ্কডিনে অ্যাড হয়েছে। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মি। এবং আমার ফ্যামিলির অনেকে আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। বাট আনিস ভাই যখন পুলিশ হত্যার কথা বললেন, আনিস ভাই তো তখন জানেন না যে ফজলে হুদা কচুরিপানার মধ্যে কিভাবে লুকিয়েছিল 71-এর মতো অবস্থায়। আনিস ভাই তো জানে না যে একটা, সেটা কি 5 আগস্টের আগে না পরে? আগের কথা বলছি। তারা কোন পুলিশ যারা এগুলা করেছে, অনেক কাহিনী, এটা বলতে গেলে তো মানে আরব বড়জনীর দেশ হয়ে যাবে। আশার আলো যদি দেখেন, আনিস ভাই তো অন্ধকারে, এটা আরেকটা দিকও আছে মুদ্রার, আমি সে কথাটাই বলছি। আমি একটা সেকেন্ড বলি, তাহলে আমরা যে, না আপনি শেষ করবেনই, এই যে হত্যার যে বিষয়টা, আমি তো
পুলিশ কি অ্যাট্রোসিটি নিয়েছে সেগুলোকে ছাপাই দিচ্ছি না। আমি যেটা দিচ্ছি যে আপনি অপরাধ করেছেন, আমি অপরাধ করেছি, আমার দুজনেরই বিচার হতে হবে। সব হত্যারই বিচার কিন্তু হতে হবে। সব হত্যারই বিচার হতে কিন্তু হবে। অপরাধ না করেও একজনের হত্যা বিচারকে হয়েছে। আপনি কেন রুদ্ধ করে রাখবেন? তার কি কোনো সন্তান নাই, তার মা নাই, তার বাবা নাই, সে তার সন্তানের হত্যার বিচার চাইতে পারে না? সে তো ডিউটি পালন করছিল। না, of course, of এখন ডিউটি সে কতটা এক্সাজারেশন করেছে না করেছে সেটা বিচার করেন। এক্স্যাক্টলি। বাবুল ভাই, আপনি continue করেন, আমি জি। বলিনি যে আপনি এটা ভুল বলেছেন, আমি বলেছি মুদ্রার আরেকটা পিঠও আছে, ওইটাও আপনার বলা উচিত, সেটা আমি বলছি। আমি সেটা তো বলিনি যে সেটা তো ওইটা আমরা ঠিক জুলাই করেছে। সেটা তো আমরা জুলাইকে সমর্থন করার মধ্য দিয়েই বলছি। গ্রেট, থ্যাংক ইউ। এবং বাবুল ভাই, বিচার কিন্তু চলছে, মুদ্রার রেপিটের যে অন্যায় সেই বিচার চলছে। আচ্ছা। আমার মতামতটা ছিল আনিস ভাই কিন্তু কখনো আমরা যে হারে নিগৃহীত হয়েছি এটা কোনোদিনও বলেনি, আমি সেটা না, বলছি। বিএনপি 16 বছর ঠিক আছে? নিগৃহীত হয়েছে, এটা তো এটা আসুন, উনি আরেকটা কথা বললেন যে এই যে একটা সময় অংশগ্রহণ আমরা করিনি, কিন্তু আমাদের পরিস্থিতিটা তো এমনই করেছিল 18-তে যে আমরা দেখেছি আমাদের অনেক সিনিয়র নেতাদেরকেও দাঁড়াতে শুধু দেয়নি, শারীরিকভাবে শুধু নির্যাতন করা হয়নি, তাদেরকে অর্ধমৃত করা হয়েছে। এখন যদি বলা হয় যে ওইটা অংশগ্রহণ আমরা করিনি বলে ওনারা অপবাদ দিতে চান, সেটা অন্য বিষয়। কিন্তু বাস্তব কথা হচ্ছে, গণতন্ত্রের কথা যদি আমরা বলি, স্বাধীনতার কথা যদি আমরা বলি, সার্বভৌমত্বের কথা যদি আমরা বলি, এবং আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, সে কথাটা যেভাবে আসবে এখন সেইটার প্রসেসে আমাদের যেতে হবে, সেখানে সবার একমত হতে হবে। যেটা আনিস ভাই এবং বলেছেন যে করেননি আর কাউকে করতে দেয়া হবে না, আনিস ভাই এই জায়গাটায় জুলাই সনদেই আসছি। আচ্ছা, একমত হন নাই, একমত হবে না, এই জন্যই তো একটা কমিশন করা হয়েছে। এবং তাদের মধ্যে প্রফেসর ইউনূস কিন্তু আগে বলেছিলেন যে এর মধ্যে যেগুলো যেগুলো একমত হবে আমরা সেগুলো কাজ করে চলে যাব, যেগুলো হবে না সেগুলো আমরা জনগণের উপর ছেড়ে দেব পরবর্তীতে। সো লেট দেম ডু দ্যাট। যেটা প্রধান উপদেষ্টা বলেছেন ওটাই করুক। আর একমত হলে তো আর এদেশ তো আবারও বাকশাল হয়ে যাবে, কিংবা ভিয়েতনামের সরকার হবে। আমি তো শুরুতে বললাম যে ডেমোক্রেসি সৌন্দর্য যেটা না, যে আপনি সব বিষয়ে একমত হবেন। আমরা কি করেছি 84টার মধ্যে 9টা, এখন উনি বলেছেন এগুলো হচ্ছে বিম বিল্ডিং এর। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যে বিম ছাড়া আমি বিল্ডিং করব। সো আমি যদি বিল্ডিং, জনগণ যদি আমার এই কথাটাতে ট্রাস্ট করে আমাকে ভোট দেবে, লেট দেম গিভ ইট টু দেয়ার ম্যানিফেস্টো, লেট দেম গো টু পিপল, লেট দ্য পিপল সিলেক্টেড দেয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড লেট দ্য পার্লামেন্ট ফাংশন। এখন কথা হচ্ছে পার্লামেন্ট ওনাদের পার্লামেন্ট ফাংশনটা করবে কিভাবে? পার্লামেন্ট তো অনেক দেখেছি হয় না, সেইটা ওইটা সেইটা আমরা অনেক দেখেছি। অনেকে 53 বছরকে দায়ী করে, অনেকে মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এখন তো অনেকে খুশি হবে এদেশে যদি এই 24টাকে তারা একটা অল্টারনেটিভ গঠনতন্ত্র বানাইতে পারে বা সংবিধান বানাইতে পারে। একসময় তারা 71-এর ওই 30 লক্ষ মা বোনের ইজ্জত, এগুলা সব শহীদ, আমার চাচাও মুক্তিযুদ্ধের শহীদ, তো এগুলো সব ভুলে যাব আমরা, ভুলে যে জিন্দাবাদ হবে, গুপ্ত বাহিনীকে আমাদের দেশকে স্বীকার করে না, যেটা আনিস ভাই বলেছেন, তাদের ব্যাপারে কিন্তু আমরা আমাদের কেউই সোচ্চার হই না। কিন্তু আমরা যদি তারা এই যে এখন বলতেছে যে আওয়ামী লীগকে কার্যক্রম এক্সিকিউটিভ পাওয়ারে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টি তখন করেনি কেন? এখন আবার জাতীয় পার্টি আসছে কেন? তা এখন জাতীয় পার্টি আসবে 2 মাস পর, আবার আসবে কে? জাসদিনও 3 মাস পর। তো আপনারা কি দেশটা কি করতে চাচ্ছেন? আমি তো মনে করি জামাত এবং আওয়ামী লীগ তারা একাত্ম, এবং তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, জামাত এবং আওয়ামী লীগ। আচ্ছা, এখন বলবেন কেন? যে বঙ্গবন্ধু এতদিন জেল খেটেছে, যে বঙ্গবন্ধু ভোট ও ভাতের অধিকারের জন্য এত কিছু করেছে, তার দল। হ্যাঁ, কারণ এই বঙ্গবন্ধুই তো সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছিল, তাই না? এই বঙ্গবন্ধুই তো ভোটের অধিকার হরণ করেছিল, এই বঙ্গবন্ধুই তো 73-এ ভোটের বাক্স চুরি করেছিল। কাজে আমাদের আসতে হবে কোথায়? জনগণের কাছে, এবং সেটার উপায় হচ্ছে নির্বাচন। এইটা নিয়ে এদেশে কোনো কথা হবে না। প্রয়োজনে এজন্যই আমাদের মহাসচিব স্যার বলেছেন যে আগামীর ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা চলবে না। জি, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে হয়। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। আমি একটু যেতে চাই আনিস আলমগীর আপনার কাছে। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন বানচালে দেশে এবং দেশের বাইরে পরিকল্পিতভাবে বড় সড়ো চেষ্টা হচ্ছে। তিনি তো আসলে না বুঝে না জেনে কথা বলতে পারেন না, নিশ্চয়ই তার কাছে
তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন। আপনি বললে এক কথা, কিন্তু যখন প্রধান উপদেষ্টা এমন কথা বলেন তখন তো প্রশ্ন আসেই যে তাহলে এই ষড়যন্ত্র রুখবে কে? এই ষড়যন্ত্র অবশ্যই সরকার রুখবে, যাদেরকে আমরা দায়িত্ব তিনি দিয়েছি। আবার বড় সড়ো কথা এবং বলেছেন, বড়, আমি দেখেছি ওনার ওই স্টেটমেন্টটা, বড় ধরনের দুর্যোগ আসতেছে, আসতেছে, হঠাৎ আক্রমণ হবে তিনি হঠাৎ মানে উনি বলছেন যে এই পর্যন্ত যতটা আমরা ফেস করিনি তার থেকে বড় একটা কিছু ফেস করব। এবং ওনাদের এই ডালে আবরালে যেগুলো উনি বলতে চান সেটা হচ্ছে সবসময় এই আওয়ামী লীগ এবং সবসময় ভারত, এগুলো হচ্ছে যে আড়ালে আড়ালে ওনাদের কথা। তো এগুলো সরাসরি বললে বেটার, তাহলে আমরাও এনিমিগুলো দেখতে পারতাম। তাহলে জামাতে ইসলামের যে ইচ্ছে আছে যে মুক্তিযুদ্ধ হবে ভারতের বিরুদ্ধে, তাহলে সেগুলো বাস্তবায়ন হতে পারতো, বা আর ওনারা আহ্বানে আরও কেউ ভারতকে প্রতিরোধ করার জন্য যেতে পারতো। কিন্তু কথা হচ্ছে ডক্টর ইউনূস সেটা ক্লিয়ার করেন না আসলে এটা কারা। কিন্তু অতীতের যেই ধারাবাহিকতা সেটাতে আমরা বুঝতে পারি যে এটা ভারতকে মিন করে, এটা আওয়ামী লীগকে মিন করে। আর আওয়ামী লীগকে মিন করার তো কারণ আছেই, কারণ আওয়ামী লীগ এর বিগত সরকার ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ এখন দেশের মধ্যে নির্যাতিত, তাদের নেতাকর্মীরা পালিয়ে আছে, এবং তাদের বড় বড় নেতা যারা আছে তারা দেশের বাইরে, ছোট নেতা আছে যারা তারা কার্যক্রমেও নেই, এবং আপনি যদি মিছিল মিটিং বা অন্য কোনো কার্যক্রম করতে যাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তার মানে কি তাদের কার্যক্রমটা অলমোস্ট নাই। তো যখন আপনি কারো কার্যক্রম নিষিদ্ধ করেন, সে প্রতিরোধ তো সেই জায়গা থেকে আসতেই পারে, এবং সেই জায়গা প্রতিরোধ তাহলে আপনি কীভাবে সামাল দেবেন সেটা আপনাকেই চিন্তা করতে হবে। আমরা সহযোগিতা করব। আপনারা যদি পাই যে আপনি নির্যাতন করছেন না, আপনি ন্যায্য আছেন, এবং আওয়ামী লীগ আপনার প্রতি যেটা করছে সেটা অন্যায় এবং দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু করছে, তাহলে অবশ্যই জনগণ আপনাকে সহযোগিতা করব। কিন্তু আপনি যদি বিভেদের রাজনীতি টিকিয়ে রাখতে চান, সেই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আপনি যা কিছু করছেন দেশকে খণ্ড খণ্ড করা ছাড়া, এক দলের সাথে আরেক দলের লাগিয়ে দেওয়া ছাড়া তো কোনো কিছু নাই। আজকে আমরা বিএনপি জামাত কোনো দিন একটা আরেকটার বিরুদ্ধে লেগে যাবে এটা আমরা চিন্তা করতে পারছি? আমরা তো করি না। এরা তো ভাই ভাই ছিল, এবং বিএনপি নেতারাই বলতো এরা একই মায়ের সন্তান বলে এরকম এক একটা ছিল। তো তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এখন সবচেয়ে বড় যে ঝামেলাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই দেশে যা কিছু ঘটে আওয়ামী লীগ দায়ী এবং ভারত দায়ী, এবং আপনি যদি কিছু একটা করেন, আপনি নিজেও এটা যদি কিছু একটা করেন সেটা হচ্ছে আপনি ভারতীয় দালাল হয়ে যাবেন। এখন ভারতীয় দালাল বলবে যে আওয়ামী লীগ তো নাই, তাদের যে একটা শত্রু ছিল এই ছায়া শত্রুটা নাই। এই শত্রুটা না থাকাতে তারা এখন ভীষণ সংকটে পড়ে গেছে। সংকটে পড়াতে জামাতে ইসলাম বিএনপির লোকদেরকে বলে ভারতের দালাল এবং রয়ের এজেন্ট এইভাবে বলতেছে, এবং প্রতীত স্বৈরাচারকে আনতে চায়। এই যে কিছুক্ষণ আগে উনি মানে এইভাবেই ওনারা একজন আরেকজনকে ব্লেম দেয়। তো আমার মনে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ অনুপস্থিত থেকেও আওয়ামী লীগ অপরিহার্য হয়ে গেছে। আওয়ামী লীগের গুণগান বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য এই দলগুলোই যথেষ্ট। এগুলা যদি এরা যত আলোচনা করছে, এই আলোচনা যদি না হতো, আওয়ামী লীগ একটা পতন হয়েছে, পতনের পর শেষ। কোনো স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর তার জনগণ চায় না যে তারা ফেরত আসুক, কারণ জনগণ একটা আতঙ্কে থাকে। এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটিয়েছি, তারা যদি আসে আমাদের কি ক্ষতি করবে? কিন্তু আমাদের যে কার্যক্রম আমাদের 15 মাসে যা হয়েছে সেটা দিয়ে বারবার স্মরণ করে দিচ্ছে যে এই স্বৈরাচারী তো ভালো ছিল। আবেদন রাজ্জাক, আপনি বিরতির আগে বাবুল ভাই যেটা বলেছিলেন তার উত্তর দিতে চেয়েছিলেন, সেটা দিতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আনিস আলমগীর ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের বড় নেতারা তো নেই, তারা তো পালিয়ে গেছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সাময়িকভাবে, ছোটরা যারা আছে তারাও লুকিয়ে আছে। তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তো এখন নেই বললেই চলে। তাহলে এখন তারা কি থ্রেট, মানে এই যে অজানা শত্রু বা এরকম? এইটার যদি জবাব দেই আমি, আচ্ছা 2 মিনিট। হ্যাঁ, এইটার জবাব ধরে যে আমরা কিন্তু এমন, যেমন আনিস ভাই বলল 2 কোটি লোক লুকায় আছে। আচ্ছা, ডিসপ্লে ঠিক আছে, এটা কিন্তু একটা বিরাট অঙ্কের সংখ্যা। হ্যাঁ, বিরাট অঙ্ক। রাজনীতিতে 2টা জিনিস থাকে, একটা হলো রাজনৈতিক ভিত্তি। রাজনৈতিক ভিত্তি বলতে কি, আপনি সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আপনি যদি রেজিমেন্টেড থাকেন, আপনি যদি কমান্ড কাজ করে, আপনার সিঙ্গেল কমান্ডে যদি বিশৃঙ্খল না হয়, তাহলে কিন্তু ওইটা অনেক বড় শক্তি। আর যদি আপনার দল অনেক বড় থাকে কিন্তু আপনি এখানে সিঙ্গেল কমান্ডে কাজ করে না এবং বিশৃঙ্খল আপনি কন্ট্রোল করতে পারেন না, তখন কিন্তু সে বড় হওয়া সত্ত্বেও মাঠে শক্তিশালী থাকে না।
বাট এই ধরনের দলগুলা যারা সংখ্যায় বেশি, ভোট দিলে জিতবে, তারা ভোটে জেতার পরে প্রশাসনকে নিয়ে ভিত্তি মজবুত করে অন্য রাজনৈতিক দলকে দমাইয়া। আর যাদের ভিত্তি থাকে ছোট্ট হোক, ভিত্তি যদি মজবুত থাকে তারা টিকে থাকে, ঝড়ঝাপটা যাই আসুক। তা আমরা বাংলাদেশে যে পরীক্ষিত দুটি দল দেখছি, তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে যেভাবে তাদের ভিত্তিতে শক্তপোক্ত হওয়ার চেষ্টা করেছে, করতে পারে। আচ্ছা, তা না হলে 2 কোটি লোক, এখন কিন্তু কোনো দল ক্ষমতায় নেই যে প্রশাসন সেই দলকে পক্ষপাতিত্ব করবে, কোনো দল নেই। তাহলে এত বড় সংখ্যক 2 কোটি লোক যদি থাকে, তাহলে লুকিয়ে থাকবে কেন? তার মানে তারা সংগঠিত নয়, তারা শৃঙ্খলার মধ্যে নাই। ক্ষমতায় যেতে পারলে প্রশাসন দিয়ে রাজত্ব করবে, সেটা রাজ্জাকিও পারবে। কালকে যদি আমি ক্ষমতায় যাই, প্রধানমন্ত্রী হয়, আমার বাড়ির ড্রাইভার কত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এগুলো সাংগঠনিক দক্ষতা না, রাজনৈতিক পরিপক্কতা না। একটা বিষয় গেল এখানে। আর একটা বিষয় ইনক্লুসিভ নির্বাচন, যেটা বলছে আনিস ভাই। ইনক্লুসিভ নির্বাচন তো করতে পারে সবাই, কেন? বলা হয়েছে বিচার কার্যক্রম পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের। তো বিচারটা আওয়ামী লীগের যে অপরাধ হয়েছে, আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলছি, লজিক্যাল বলছি। পুলিশ মারছে না মানুষ মারছে সেকেন্ডারি, যে অপরাধগুলোর বিচার হচ্ছে সেই বিচারটা যদি দলমত নির্বিশেষে, বিএনপির পক্ষ থেকেও যদি ইনক্লুসিভ নির্বাচনের কথা আছে, তারা বলেছেন। হ্যাঁ, যদি বলে থাকেন, দলমত নির্বিশেষে তর্কের খাতিরে বলছি, অপরাধীগুলোর আমরা সাপোর্ট করতে চাই না, তাহলে আপনারা বিচারটা করার সহযোগিতা সবাই করেন, করার পর উইথড্র করেন। ইটস এ ম্যাটার অফ একটা কমান্ড, ইয়েস বিচার হয়েছে, সুতরাং যে এমবার্গো ছিল উইথড্র করা হলো, ইনক্লুসিভ নির্বাচন করেন। বিচার তো অনন্তকাল চলবে। না, অনন্তকাল চলবে কেন? একটা জাজমেন্ট অলরেডি তো, একটা আর্গুমেন্ট ক্লোজ হয়ে গেছে, এখন রায় দিবে। কথা বলছি, আমি বলছি না যে এটা কইরা করেন, আমি লজিক দিচ্ছি। সেটা বিচার তো দীর্ঘমেয়াদী। বিচার তো অনেক সময় দীর্ঘমেয়াদী হবে, কখন বিচার শেষ হবে? একটা বিচার হলে তারপর এটা দীর্ঘমেয়াদী হোক না। না, আপনি যেটা চাচ্ছেন সেটা অলরেডি হচ্ছে তো। এটা আমি সেটাই বলছি। না, আমি আমরা ইচ্ছা হলে যেতে পারি। যার একটা সেকেন্ড বলে, আপনি যেটা চাচ্ছেন সেটাই তো হচ্ছে। আর নির্বাচন কমিশন তো বলেই দিয়েছে যে যাদের নামে মামলা আছে, তারা এমনি ইলেকশন করতে পারবে না। সেটা তো আছে, সেটার জন্য তো আমি বললাম যাদের মামলা নাই তারা ইলেকশন করতে পারবে না। আমি বলছি একেবারে ইনোসেন্ট। আমি তো সেটাই বলছি যে এরা যখন এত শক্তিশালী এবং কোন দল যখন ক্ষমতায় নাই, প্রশাসন কারো পক্ষে নাই, কালকে মাঠে নেমে করেন না আন্দোলন, করে নেন না, পারছেন না কেন? কারণ আপনারা সংগঠিত না। আবার পাওয়ারে যাইতে পারলে প্রশাসন দিয়ে রাজত্ব করবেন, আমি সেটা বারবার মিন করছি। 2 নম্বর আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বোধহয় কয়েকদিন আগে বলছে, ভাই আপনার তো খেয়াল আছে বোধহয়, যে 2-1 বছরের মধ্যে এই 16 বছরের জঞ্জাল ঠিক করা যাবে না। এটা পাইছেন আপনি? আপনাকে বলছি, এই কথাটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে বলছেন। ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর তখন কিন্তু বলেননি যে মিনিমাম 2 বছর দরকার। এখন বলছেন কেন? যে নির্বাচন হলে তো তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে 2 বছর টাইম নিবেন, কারণ অনেক ব্লেম আসবে, সেটা অ্যাডভান্স কাভারেজ না। আপনি তো এই ক্ষমতা ইউনূস সাহেব নেওয়ার পর বলেননি যে এরকম একটা জঞ্জালের দেশে আইসে, জঞ্জালের পরে আইসে মিনিমাম 2 বছর টাইম দরকার সরকারকে দেয়া, বলেন নাই। কিন্তু 3 মাসই চেয়েছিল, সেটি বলছি। এখন আপনারা বলছেন কারণ নির্বাচন হলে তো আপনি ক্ষমতায় যাবেন, নিশ্চিত থাকেন কঠিন বিপর্যয়ের মুখে তারা পড়বে। আমি তাদের বিরুদ্ধে বলছি না, আমি সিচুয়েশন তখন এটা অ্যাডভান্স বলে রাখা। বিএনপি কঠিন বিপর্যয়ে পড়বে ক্ষমতায় গেলে, এবং সেই জন্য কারণ বলি আমি, যেই প্রশাসনগুলো 16 বছরের সাজানো, আপনার কাছে এখন মনে হচ্ছে এখানে প্রবলেম কিন্তু নির্বাচন না, মেইন প্রবলেম রিমুভাল অফ ইউনূস। কালকে যদি ইউনূস সাহেব চলে যায়, এই দেশে নির্বাচন নিয়ে ওই হাসিনার শক্তি বলেন XYZ কেউ ভাববে না। রিমুভাল অফ ইউনূস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা বাবুল ভাই, আপনি রিমুভাল অফ ইউনূস খুব ইম্পর্টেন্ট যে কথা রাজাকে ভাই বললেন, সেইটা এবং আপনারা ক্ষমতায় গেলে কঠিন বিপর্যয়ের মুখে পড়বেন। মানুষ, যুক্তিবাদী মানুষ, তো ওনার কথা অবশ্যই আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। 1.5 মিনিটে শেষ করবেন। দেখিও তো রাজ্জাক ভাই যেটা বলেছেন, ছোট গাছ নাকি অনেক হিষ্টপিষ্ট, কেউ কিছু করতে পারে না, সংগঠিত, এরা ভোটে জিতবে না, বড় গাছ, লেট মি টেল ইউ, আপনার সময় আমি ইন্টারাপ্ট করি, বড় গাছ নাকি ম্যানেজ করতে পারছে না। দেখুন, কিছু কাঠ আছে যেটা বড় গাছেই হয়, ছোট গাছের পক্ষে ওটা সম্ভব নয়। উত্তরটা পেয়েছেন বোধহয় আপনি। কাজে বিএনপি সেই বড় গাছ, যেটা প্রয়োজনীয় ভোটে জিতবে এই মুহূর্তে বাংলাদেশে, যেটা জেতাহারা বিএনপি বলে না। আমরাই বলছি, আমি নিশ্চিত
আরেকটা কথা আপনি বলছেন আমি যে নিশ্চিত জিতবেন। প্রশাসন তো কারণ নয়। আরে ভাই, প্রশাসন কেন? পুলিশে হয়তো বা কিছু আমরা বলি বিএনপির সময় রিক্রুটেড মানুষ আছে, এছাড়া প্রশাসন তো ফুল অফ আওয়ামী লীগ এন্ড জামাত, ফুল অফ আওয়ামী লীগ অফ জামাত। আপনি ডিসি বলেন, আপনি বিভাগীয় কমিশনার বলেন, আপনি সচিবালয়ে যেয়ে দেখেন, এটা তো আনিস ভাই জবাব দিছি যে আওয়ামী লীগ যখন এত আছে। দ্বিধা নেই, কাজে আপনার ওই কথাটা ঠিক নয় যে প্রশাসন নিরপেক্ষ। প্রশাসন কারণ নয়, বাবুল, 30 সেকেন্ড শেষ প্রশাসন করতে হয় হবে। জামাতের না হয় 30 আওয়ামী সেকেন্ড। লীগের। আরেকটা কথা হয় বলেছেন জামাতের না বিচার, আওয়ামী লীগের। বিচারের কথা অবশ্যই সেটা অবশ্যই। আপনি যতগুলা ইউনো আওয়ামী লীগের সময় রিক্রুটেড, যতগুলা ডিসি আওয়ামী লীগের সময় রিক্রুটেড, গত 17 বছরের রিক্রুটমেন্ট, এবং এগুলা কোষ্ঠী পাস করে যাচাই করা রিক্রুটমেন্ট, খুবই স্বাভাবিক। আমার 3 ভাইয়ের চাকরি গেছে এই 17 বছরে। আমি প্রাইভেট কোম্পানি চাকরি করি, এই জন্য আমার চাকরি কোনো মতে থাপথপ দিয়ে আমার চালাইতে হয়েছে তখন। লেটস টক টু দ্য রিয়ালিটি। রিয়ালিটি ইজ দ্যাট দিস কান্ট্রি নিডস জি। ডেমোক্রেসি, and that democracy should be on a trial and error basis. Let the people choice, এবং এসে তারা পারলো কি না পারলো এত প্রজেকশন না করে, তারা না পারলে আবার একটা ন্যাশনাল ইলেকশন হবে। পিপল শুড জি, ডিসাইড বাবুল ভাই। দ্য ফেট অফ দ্য কান্ট্রি, এবং সেটাই ডেমোক্রেসি, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদের। এবং যেটা ইনক্লুসিভের যেটা কথা বলা হচ্ছে, আপনি বলছেন আমরা বলেছি, আমরা বলিনি। আমাদের আদর্শে আছে বহুদলীয় বাবুল, গণতন্ত্র। শেষ করবো আমরা। আমরা সবাইকে নিয়ে সকল রাজনৈতিক দলকে আমরা শ্রদ্ধা করি, আমরা রেসপেক্ট করি, ওয়েলকাম জানাই। লেট অল দ্য পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট ইন দ্য জি, নেক্সট ইলেকশন। ফজলুদ্দার বাবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আনিস আলমগীর এবং আবহাওয়া রাজ্জাকে, 3 জন